বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের পাঠচক্রের যেই মেইন বইয়ের উপর আজকে আলোচনা, সেটা হচ্ছে হামিদুর রহমানের লেখা বঙ্গ বাঙ্গালা বাঙালি, এবং বইটা অবশ্যই আমার সিলেক্ট করা, নাইলে এটা হইতো না, আসতো না এখানে। একটা প্রশ্ন কি আপনারা প্রায় শুনছেন, আমরা আগে বাঙালি নাকি আগে মুসলমান? এই প্রশ্নটা কখনো কানে আসছে? এই প্রশ্নটা কখনো কানে আসছে যে আমরা আগে বাঙালি নাকি মুসলমান নাকি একসাথে? আপনাদের ধারণা কি? আচ্ছা, আমরা আগে বাঙালি নাকি আগে মুসলমান? আগে মুসলমান। আচ্ছা, যদি বলা হয় যে ব্যক্তি পাশতুন, ধরেন ওসমান বিন ফারুকের মতো যারা, কখনোই কি তাদেরকে এই প্রশ্ন করা হয়েছে যে আপনি পাশতুন নাকি আপনি মুসলমান? যে বুখার থেকে আসছে, আপনি কি আগে বুখারি নাকি আপনি আগে মুসলমান? যে আফগান থেকে আসছে, তাকে কি কখনো জিজ্ঞেস করেছে যে আপনি কি আগে আফগানি নাকি আপনি আগে মুসলমান? তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্নটা করা হলো যে আপনি আগে বাঙালি নাকি মুসলমান, এই সাংঘর্ষিক জিনিসটা, এটা যে একটা সাংঘর্ষিক হতে পারে, এই জিনিসটা কবে থেকে অবতার হলো? কখন থেকে এই প্রশ্ন করা হলো যে না, তোমাকে হয়তো যে কোনো একটা আগে চুজ করতে হবে? উত্তরটা হচ্ছে, যতদিন বাঙালি পরিচয়টা একটা ভৌগোলিক পরিচয় ছিল, যে আমরা এই অঞ্চলের মানুষজন, ততদিন এই কোশ্চেন কখনো উঠেই নাই যে তুমি আগে বাঙালি নাকি আগে মুসলমান। কখনো কি কেউ প্রশ্ন করছে যে আপনি আগে ঢাকাইয়া নাকি আগে মুসলমান? আপনি বরিশালে আগে মুসলমান নাকি নোয়াখালী নাকি মুসলমান? এই প্রশ্ন তো আসে নাই। ঠিক তেমনি যতদিন ধরে বাঙালি পরিচয়টা ভৌগোলিক একটা পরিচয় ছিল, ততদিন এই প্রশ্ন কখনো উত্থাপিতই হয় নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাঙালি যদি এখন ভৌগোলিক কোনো পরিচয় না হয়, তাহলে বাঙালি পরিচয়টা কি? বাঙালি কিসের পরিচয়? এটা শুধুমাত্র ভাষা কেন্দ্রিক একটা পরিচয় না। যদি ভাষা কেন্দ্রিক পরিচয় হতো, তাহলে এটা যথেষ্ট একটা নিউট্রাল ব্যাপার হইতো, যে আচ্ছা আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে, আপনি আগে ইংলিশ নাকি খ্রিস্টান, এই কোশ্চেনও কেউ করে না কিন্তু, তাই না? অস্ট্রেলিয়ান কত মানুষ আছে, তাদেরকে কেউ বলবে না যে আপনি আগে ইংলিশ নাকি আপনি হচ্ছে খ্রিস্টান, এটা বলবে না। সুতরাং বাঙালি পরিচয়টা শুধুমাত্র ভাষা কেন্দ্রিক কোনো পরিচয়ও না, এটা একটা নিজস্ব আইডিওলজিক্যাল ব্যাপার, এটা নিজস্ব একটা জগৎ আছে। কিন্তু এটা কবে থেকে হলো? এই আমরা যে বলতেছি আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলা অঞ্চলের মানুষজন, আমরা বাংলা হলাম কবে থেকে এই ভূখণ্ডের মানুষজন নিজেদেরকে বঙ্গের মানুষজন বা বাংলার মানুষজন বলা শুরু করছে? উত্তরটা হচ্ছে যে, মুসলিমরা আসার আগে, এই ভূখণ্ডে মুসলিমরা শাসন শুরু হওয়ার আগে, কেউ যে বাঙালি, এই অঞ্চল যে বাংলা, এটা যে বাংলার অঞ্চল, এটা বঙ্গদেশ বা বঙ্গ এরিয়া, এরকম কোনো আইডেন্টিটি এক্সিস্টই করতো না। বিফোর মুসলিম এরকম কোনো ধারণাই ছিল না যে আছে দিস ইজ বাংলা, দিস ইজ নট। সবচেয়ে মজার ব্যাপার, বিফোর মুসলিম এই অঞ্চলে মোটা দাগে বাংলা ভাষা তেমন অস্তিত্বই ছিল না। আপনারা কেউ কি বাংলা ভাষার সবচেয়ে আদি এভিডেন্সটা পাওয়া যায় চর্যাপদ? হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপার বইয়ে চর্যাপদের কিছু অংশ হয়তো মানুষজন ঢুকাইছে, কখনো দেখছে যে চাণক্য মাণিক্য গণ, এরকম কি শব্দ টব্দ। চর্যাপদের কিন্তু খুবই ছোট একটা অংশ। এই চর্যাপদে অ্যাকচুয়ালি বাংলার খুবই সামান্য কিছু এলিমেন্ট আছে, মানে হাতে গোনা কয়েক এলিমেন্ট বাংলা, এবং অন্যান্য যারা আছে যেমন হিন্দি থেকে শুরু করে আরো অনেক ভাষার মানুষ আছে, তারাও মনে বলে যে এর চর্যাপদ আমার। কিন্তু চর্যাপদে আসলে ধরেও নেই, যদি চর্যাপদে বাংলার কিছু এলিমেন্ট আছে, ওইটা দেখলে বোঝা যায় যে ওই সময়কার বাংলায় আসলে এটা যে একটা কংক্রিট একটা ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজটা তখন ডেভেলপই হয় না, অস্তিত্বই আসে নাই। এটার প্রমাণ হচ্ছে যে আপনি যখন যে কোনো অঞ্চল বা একটা ভাষা ওয়ার্ক করার জন্য, ধরেন আপনি প্রশাসনিক কোনো কাজ করতে যাবেন, এই রিলেটেড যত শব্দ আছে দেখেন, হয় আরবি নাইলে ফার্সি, আদালত, ঠিক আছে, এবং যত ভাষা পাবেন আপনি সব ম্যাক্সিমাম পাবেন শব্দগুলা, বাংলা ভাষার যত প্রশাসনিক রিলেটেড শব্দগুলো আছে সব হয় আরবি নাইলে ফার্সি। কারণ চর্যাপদের থেকে যদি ধরেও নি 1000 বছরের বাংলা, ওইটার যে আলোচনা ছিল বা ওইখানে বাংলার যে এলিমেন্ট গুলা, ওই বাংলা দিয়ে আসলে পঙ্গু ভাষা বলা যায়, ওইটা একদম বলা যায় পঙ্গু, চলতে পারবে না, খোরায় খোরায় হাঁটতেও পারবে না এরকম। বাংলা ভাষাকে অ্যাকচুয়ালি একটা ভাষা হিসেবে ডেভেলপ হয়েছে ওটা মুসলিমদের হাতে, এবং বাংলা আইডেন্টিটিটা এটা অ্যাকচুয়ালি যে আছে, এটা বাংলা বলে কিছু আছে, বঙ্গের মানুষ, এটাও আসছেও মুসলমানদের মাধ্যমে, এই আইডেন্টিটি তৈরি হয়েছে মুসলমানদের মাধ্যমে। এখন যদি সবকিছু মুসলমানদের মাধ্যমেই হয়, মুসলমানদের হাত ধরেই যদি এই আইডেন্টিটিটা তৈরি হয়, এই ভৌগোলিক অবস্থানটা নামকরণ হয়, তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে এখন পুরোটা ভিন্ন রূপ হইলো? এটা নিয়ে হচ্ছে মেইনলি এই বইটা বঙ্গ বাংলা বাঙালি। এখন সরাসরি যদি বইয়ে চলে যাই, এখানকার যে জাতীয়তাবাদের বয়ান, যে বাঙালি জাতীয়তাবাদ, তারা সবসময় দেখা গেছে যে এখানের যে ভাষার কথা বলে যে হয় মুসলিম নাইলে, হ্যাঁ ভাই, এটাও অ্যাকচুয়ালি মুসলমান আমলেই লেখা। এগুলো মেইন কথা হচ্ছে, আমি একটু ম্যাপের দিকে আসবো, ওই সময় অ্যাকচুয়ালি যখন বাংলা ভাষা ডেভেলপ হয়েছে এবং সাহিত্য, প্রথম দিকে সাহিত্যকর্ম যেটা বলে যে শ্রীকৃষ্ণের কীর্তন আর শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা, এগুলো ফার্স্ট মুসলমান আমলেই লেখা, এবং এগুলা 1000 বছরেরও কম সময়, এটা অবশ্যই 1000 বছরের আগে না, চর্যাপদের ধারের কাছেও, এগুলো এর পরের দিক। তো যেটা বলতেছি যে তার আগে দেখি যে ভৌগোলিক ভাবে বাংলা, আমি যদি একটু ম্যাপে দেখাই, ম্যাপটা দেখা গেল আপনারা বলবেন এখানে দেখা যাচ্ছে কিনা, তখন হচ্ছে দিল্লির শাসন চলতেছে, অবশ্যই মুসলিমদের শাসন, এটা হচ্ছে দিল্লির শাসন, দিল্লি
সুলতান। এরপরে এখানে ফার্স্ট হচ্ছে এই অঞ্চলগুলোকে বলা হইতো যে বিদ্রোহের অঞ্চল। এই বাংলার এই যে অঞ্চলগুলা এগুলোকে বলা হয় বিদ্রোহের অঞ্চল, যে বাঘাওয়াত স্থান এরকম কিছু একটা নাম দিত। তখন দিল্লি শাসকরা করে কি বাংলাকে 3টা অঞ্চলে ভাগ করে দেয়। এই অঞ্চলটাকে 3টা অঞ্চলে ভাগ করে দেয়, একটা সপ্তগ্রাম, একটা লখনতি, আর হচ্ছে সুবর্ণগ্রাম। এখন আমরা যে বলি যে এখানে প্রথম মুসলিমরা যারা জয় করতে আসছে তারা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এই অঞ্চল মোহাম্মদ বিন কাসেম আসলে পাকিস্তান পর্যন্ত আরো এই পর্যন্ত আসছে, একদম আমাদের এই অঞ্চল বাংলাদেশের এদিকে আসছে। তো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কিন্তু অ্যাকচুয়ালি যে অঞ্চলটা জয় করছে এবং শাসন করছে সেটা লখনতি বলা হয় বা লক্ষণবতী। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে লক্ষণ সেন শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার পর যে অঞ্চলটা সে শাসন করছে এবং সে ওই নাম দিয়েই সে লখনতি শাসন করছে, রাজধানী ওইটাই ছিল, সে নামও পরিবর্তন করে নাই। এবং তখনও বাংলা আইডেন্টিটি এভাবে এতটাও ডেভেলপ হয় নাই এবং কখনোই এই পুরো প্রদেশটা একসাথে যে কোনো একটা সেন্ট্রাল শাসনের আন্ডারে ছিল না। এর অনেক পরে তো এই সুবর্ণগ্রাম মানে কি দিল্লির সুলতানরা করে কি, যেহেতু এই অঞ্চলের মানুষজন বারবার বিদ্রোহ করে, এই বিদ্রোহের কারণে করছে কি ব্রিটিশরা যে কাজটা করছিল যে ডিভাইড এন্ড রুল, যে এই অঞ্চলের মানুষদেরকে তোমরা ডিভাইড করে দাও, এই শাসন জায়গাটা ডিভাইড করে দাও এবং কিছু গভর্নর দিয়ে দাও, শাসক দিয়ে দাও, যাতে তারা ডিভাইডেড থাকে এবং বিদ্রোহ না করতে পারে। তো এরপরও দেখা গেছে যে একের পর এক মানুষজন এখানে যারাই আসছে বিদ্রোহ করছে। তো এই অঞ্চলে বেঙ্গল সালতানাত, বাংলা সালতানাত যখন এর আগে যদি আলোচনা আনতে যায় এখানে কয়েকজনের নাম বলতে হয়, যেমন ফখরুদ্দিন মোবারক শাহ, কিন্তু তিনিও যে শাসন করছে তিনি ওই সুবর্ণগ্রাম অঞ্চলটাই শাসন করছে, অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে তিনি শাসন করছে। তার পরবর্তীতে যেই ব্যক্তি তিনিও হচ্ছে সপ্তগ্রামের দিকের হচ্ছে শাসক ছিল, তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট নেম বাংলা সালতানাত বা বাংলার আলোচনা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট নেম অ্যাকচুয়ালি শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি হচ্ছে ফার্স্ট এই অঞ্চলটাকে ইউনাইটেড একটা শাসনের আন্ডারে আনছে এবং বেঙ্গল সালতানাত প্রতিষ্ঠা করছে। তিনি নামই দিয়েছিল বেঙ্গল এবং তিনি নিজের উপাধিও ছিল শাহ এ বাঙ্গালা এবং তার ম্যাপটা ছিল এটা ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি এই পর্যন্ত হচ্ছে আপনার শাসন করছিল এবং পরবর্তীতে যার সময়ে বেঙ্গল সালতানাত বা বাংলা শাসনের গোল্ডেন এজ বলা হয় সুলতান আলাউদ্দিন, তার ম্যাপটা ছিল এটা। এখন এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে বিফোর মুসলিমরা এখানে শাসন করতে আসার আগে কখনোই বাংলা বলে একটা ইউনিফাইড ভৌগোলিক কিছুও ছিল না। বাংলার সূচনাই হয় মুসলমানদের হাত ধরে এবং তখনও বাংলা ভাষা যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভাষা হিসেবে ফাংশন করবে, ফাংশন করার মতো কোনো ভাষাও ছিল না। মুসলিমদের ব্যবহারের মাধ্যমে আরবি এবং ফার্সি ভাষার মিশ্রণের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি ফাংশন করার মতো একটা ভাষা হয়েছে। তখন থেকে মুসলিম শাসনের আন্ডারে বিশেষ করে আমাদের সুলতান আলাউদ্দিনের আমলে ব্যাপক পরিমাণে এই ভাষা ডেভেলপমেন্ট, এখানে সাহিত্য কর্ম, এখানে শিল্প সাহিত্য গড়ে ওঠে। মানে একটা সিভিলাইজেশনের যে এলিমেন্ট থাকে, যে এখানকার মানুষদের একটা কালচার তৈরি, একটা আইডেন্টিটি তৈরি হবে এবং তাদের শিল্প সাহিত্য কর্ম থাকবে। এই সময়টা মূলত বলা হয় যে বেস্ট টাইম অফ বেঙ্গল সালতানাত ওয়াজ দ্য সুলতান আলাউদ্দিনের সময়টা। এবং মজার ব্যাপার কি, তিনি তার সময়ে দেখা গেছে যে অমুক জায়গা আক্রমণ করছে, তমুক জায়গায় তার টেরিটরি বাড়াইছে, এক্সপ্যান্ড করছে, কিন্তু নিজে থেকে যে যুদ্ধ করে যুদ্ধের পিছনে সময় ব্যয় করবে খুব বেশি এটা করেনি। তার মেইন লক্ষ্য ছিল তার মানুষদের মধ্যে এই তিনি যে শাসন করছে এই অঞ্চলের মানুষদের মধ্যে পপুলারিটি বজায় রাখা এন্ড অন্যদেরকে দিয়ে হচ্ছে এক্সপ্যান্ড করানো তার সেনাপতিদের দিয়ে। এবং তার সময় একটা বিদ্রোহ হয়নি, তার সময় কোনো বিদ্রোহ হয় নাই এবং মোটা দাগে হি ওয়াজ পপুলার। এখন ম্যাপটা বুঝালাম কারণ এটা দেখানোর জন্য যে বিফোর মুসলিমস এই বঙ্গ আইডেন্টিটিটাই কখনো ডেভেলপ হয় নাই এবং ভাষাটাও ডেভেলপ হয় নাই। এখন এখানে এই বইয়ে যে আলোচনাগুলো আনা হয়েছে সেটা হচ্ছে যে বাংলা ভাষাটা যে এখন মোটা দাগে বলা হয় যে এটা সংস্কৃত থেকে আসছে। ইট ওয়াজ নেভার লাইক দ্যাট। বাংলা ভাষা সংস্কৃত যেই ভাষা থেকে আসছে, রুট ভাষা, ওটা যদি বলিও যে আচ্ছা বাংলা ভাষার রুট ভাষাও সেটা, কিন্তু সেই ভাষা আসলে বাংলা বলা যায় না, কারণ একটা ভাষা ডেভেলপ হয় সময়ের সাথে ডেভেলপ। আমি যেমন ধরেন কোন একটা বাংলা ভাষা ধরেন 100টা শব্দের মধ্যে ধরেন 2টা শব্দ যদি কোনো ভাষার রুট থেকে আসে এবং প্রথম দিকে ধরলে 5টা শব্দের মধ্যে ওই 2টা শব্দ কোনো একটা রুট থেকে আসে, কিন্তু পরে ডেভেলপ হতে হতে এত চেঞ্জ হয়ে যায় আপনি বলতে পারবেন না যে আচ্ছা ওইটা সংস্কৃত থেকে আসছে। কিন্তু এই সংস্কৃতের আলোচনাটা কোত্থেকে আসলো, বাংলা ভাষা যে সংস্কৃত থেকে আসছে এই ন্যারেটিভটা 18-19 শতকের ছিলই না। এবং এই আলোচনাটাও এই বইয়ে আসছে যে কখন এই বয়ান শুরু হলো যে আচ্ছা বাংলা হচ্ছে সংস্কৃতর চঞ্চল কন্যা বা এরকম যে অবাধ্য কন্যা বাংলা, এটা কোত্থেকে আসছে এটাও এখানে এই বইয়ের আলোচনায় আছে। কিন্তু সবচেয়ে এখানে সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে যে এখানকার বাংলা ভাষার যারা এখন আমরা যখন সাহিত্য পড়ি, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, সুনীতি থেকে শুরু করে যারা আছে তাদের যেসব লেখার বই যে আচ্ছা বাঙালি কারা, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা বাংলা ভাষা বলতেও
দুইটা ভাষা বোঝায়। তারা বাংলা ভাষার মধ্যেও সাম্প্রদায়িকতা ঢুকাইছে, যে এটা হিন্দুদের বাংলা, ওটা হচ্ছে মুসলমানদের বাংলা। আপনি অনেক কোট সুশীলদের বলতে দেখবেন যে মুসলমানরা নাকি এখানে বাংলা ভাষাকে পছন্দ করতো না, বাংলারে তারা হিন্দুদের ভাষা মনে করতো, কিন্তু আসলে এটা মিথ্যা কথা। এখানে হিন্দুরা বাংলাকে নিজেদের ভাষা মনে করতো, হিন্দুদের ভাষা মনে করতো, এবং মুসলমান ভাষা হচ্ছে অন্য বাংলা হিসেবে আইডেন্টিফাই করা হয়। এটার বিভিন্ন রেফারেন্স এই বইয়ের মধ্যে আছে, বিভিন্ন সাহিত্যের কথাবার্তা, যে এমনকি যারা এখানে ওই বাংলার দাদাবাবুদের ভাষায় তাদের বাংলা ভার্সনে সাহিত্য রচনা করছে, বঙ্কিমচন্দ্র তার ব্যাপারে হচ্ছে হাইয়েস্ট কমপ্লিমেন্ট দিছে যে ওর লেখাতে হচ্ছে পেঁয়াজ রসুনের গন্ধ কম পাওয়া যায়। অর্থাৎ আরবি ফার্সি মিলানো যে বাংলা ভাষা, তারা এটাকে বাংলার মধ্যে কাউন্ট করতো না। এমনকি তারা নিজেদের লেখায় মুসলমানরা যে আদৌ বাঙালি, বাংলা ভাষায় কথা মুসলমানরাও যে বাঙালি, এটাও তারা ম্যাক্সিমাম সময় কাউন্ট করতো না, যে না তারা হচ্ছে থার্ড ক্লাস বাঙালি বা বাঙালির লাস্ট পর্যায়ে। এবং তাদের যে ক্যাটাগরাইজেশন, এর মধ্যে টপ ক্যাটাগরাইজেশন, টপ বাঙালিরা ছিল হচ্ছে আর্য। আর্য শব্দটা যেহেতু উচ্চারণ করেই ফেললাম, এখানে মজার ব্যাপার কি, মুসলমানরা এখানে এই ভূখণ্ডে শাসন করার আগে কারা শাসন করতো? সেনরা। সেনদের সময় ডমিনেন্স কাদের ছিল? আর্যদের। এবং আর্যরা কারা? আর্যরা ছিল বহিরাগত। দে ওয়ার মোর ক্লোজ টু পার্সিয়া এবং এশিয়া মাইনরের অঞ্চলটা। এশিয়া মাইনর অঞ্চল কি? বর্তমান তুরস্ক হচ্ছে এশিয়া মাইনর। এই অঞ্চলটা থেকে আর্যরা আসছে। আর্যরা মেইনলি দে আর পার্সিয়ান এলাকা বা পারস্য এলাকা থেকে তারাই আসছে। সুতরাং বহিরাগত আর্যরা হয়ে গেল এই অঞ্চলের প্রধান ব্রাহ্মণ, ঠিক আছে, তারা হয়ে গেল এই অঞ্চলের প্রধান। কিন্তু এই অঞ্চল আমাদের আইডেন্টিটি যাদের হাতে তৈরি হয়েছে, একটা সিভিলাইজেশন যাদের হাতে তৈরি হয়েছে, তারা হয়ে গেল বহিরাগত। কিছুদিন আগে মনে আছে যে বাংলা বইয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তারা নাকি হইতেছে বাহির থেকে আগত হইতেছে দস্যু মস্যু, আর আমাদের দাদা ওরা খুব ভালো মানুষ। তো এই আর্যদের সময় যে ভাষাটা ইউজ হতো, দ্যাট ওয়াজ সংস্কৃত। এখানেই ব্যাপার। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে আলোচনাটা আমি আনবো, সেটা হচ্ছে হিন্দুত্ববাদের আলোচনা। আমি সবার থেকে বা 2-3 জনের থেকে একটু ডেফিনেশন নিব। হিন্দুত্ববাদ কি আসলে? এক কথা যদি ডিফাইন করতে, হিন্দুত্ববাদটা কি? পলিটিক্যাল হিন্দুইজম। আপনার কাছে? আচ্ছা, আপনার কাছে? ভাইয়ার কাছে? প্রো হিন্দু স্টেট একটা। আচ্ছা, এখানে হিন্দুত্ববাদকে দুইটা শব্দে অ্যাকচুয়ালি করতে পারে, যে হিন্দুইজমের একটা সেন্ট্রাল থিম থাকবে। হিন্দুইজম উইল বি এ সেন্ট্রালাইজড আইডিয়া, এবং সেটার সুপিরিয়রিজম হবে বেসড অন আর্যদের। আর্যরা দে উইল বি দ্য সুপিরিয়র, ঠিক আছে? হ্যাঁ, ব্রাহ্মণরা আর্যই তো, মেইনলি ব্রাহ্মণরা তো আর্যই। হ্যাঁ, মেইনলি আরিয়ান সুপ্রিমেসি, এবং হিন্দুইজমের সেন্ট্রাল থিম থাকবে হচ্ছে সেন্ট্রাল থিম। এখন আচ্ছা, একটু আগে তাহলে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা যদি দেখি যে ক্রিশ্চিয়ানিটি, এটা কিন্তু একটা সেন্ট্রাল থিম, যে ইউনিভার্সালিস্ট একটা রিলিজিয়ন, যে আমাদের মেইন পরিচয় হচ্ছে খ্রিস্টান। ও হয়তো বিভ্রান্ত খ্রিস্টান হতে পারে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হতে পারে, বেদাতি খ্রিস্টান হতে পারে, তাই না? বা অমুক দেশে থাকে এমন খ্রিস্টান হতে পারে, কিন্তু খ্রিস্টান মোটামুটি একটা সেন্ট্রালাইজ থিম। মুসলিম ওই হতে পারে হানাফি মুসলিম, ও হতে পারে অমুক মুসলিম, ও হতে পারে আশারি মুসলিম, সালাফি মুসলিম, বেদাতি মুসলিম, সুফি মুসলিম, কিন্তু ইসলাম মোটামুটি একটা সেন্ট্রালাইজড আইডিয়া, যে যেটার কমন পার্টস আছে, যে দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম রিলিজিয়ন, দিস ইজ ক্রিশ্চিয়ানিটি। কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনোই হিন্দুইজম কোন সেন্ট্রাল থিম ছিল না। দেয়ার ওয়াজ নাথিং কল্ড হিন্দু ধর্ম, ইট ওয়াজ হিন্দু রিলিজিয়ন্স। হিন্দু ধর্ম সমূহ বলা যায়, যে একটা ভৌগোলিক অঞ্চলের মানুষদের পৌত্তলিক বিভিন্ন উপাস্য থাকে ধর্ম বলে। এটা কোনো সেন্ট্রাল আইডিয়া ছিল না। দুর্গা কখনো হিন্দুইজমের দেবী ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ওটা মিনও করি নাই। মেনলি যে ইসলাম যে একটা আইডিয়া, যে আচ্ছা আমি মুসলিম কিন্তু হিন্দু, যে ধরেন আমি একটা হিন্দু এন্ড এটা একটা ধর্ম, এরকম আইডিয়াও ছিল না। এটা ছিল যে ভারতের ধরেন ওই অঞ্চলে পৌত্তলিকদের, তারা গ্রামগঞ্জের দেবদেবী, এখন যে রাজার ক্ষমতা বেশি, ওই রাজা হচ্ছে যে ধর্মটা প্রচার করতো, ওদের দেবদেবীর পাওয়ার বেশি থাকতো, ওদের গল্পের মধ্যে আসতো যে আচ্ছা অমুক অমুকের সাথে যুদ্ধে জিততেছে, তমুক তমুকের, এভাবে ছিল। কিন্তু সেন্ট্রালে যে আইডিয়া, যে ভাই আমি হিন্দু, এরকম আইডিয়া ছিল না। এখন হিন্দুত্ববাদী হচ্ছে যে পুরা তাদের অঞ্চলে হিন্দুইজম will be a central theme, and সেটা superiority হবে based on Aryan, আর্যদের উপর superiority বেস করে। এখন এখানে আসি যে মুসলিমদের সময়, মুসলিমরা তো এখানে বাংলা ভাষাকে সহজ কথা তাদের মাধ্যমে ডেভেলপ হলো। বঙ্গ যে পরিচয়টা, যে মানুষ, যে আমি বঙ্গের মানুষ, এইভাবে যে পরিচয়টা, এটা মূলত মুসলিমদের মাধ্যমে বেঙ্গল সালতানাতের মাধ্যমে প্রতিষ্ঠা হলো। এর পরবর্তীতে বেঙ্গল সালতানাতের আমলে, শামসুদ্দিন ইলিয়াস শাহর আমলে যোগ্য হিন্দুদেরকেও প্রাধান্য দেওয়া হলো, যে যোগ্য যারা হিন্দু তাদের সময় তারা হইতেছে ক্ষমতার বিভিন্ন দায়িত্ব পেত, যে তুমি হচ্ছে এই দায়িত্বে থাকো, তুমি এই যে প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীর দায়িত্বে তারা থাক। অর্থাৎ ধীরে ধীরে হিন্দুরাও মোটামুটি এই অঞ্চলে মিশে যাচ্ছিল। কিন্তু
পরবর্তীতে কি এমন হলো যে হিন্দুরা মুসলিমদের এগেনস্টে দাঁড়ায় গেল? এমনও হয়েছে যে বেঙ্গল সালতানাত ভেঙে রাজা গণেশ হচ্ছে এখানে ক্ষমতায় আসছিল। এরপর যখন মুসলিমরা বিরোধিতা করলো, গণেশের ছেলে যদুনারায়ণ, তাই সে যখন ক্ষমতায় আসে, রাজা গণেশ হচ্ছে সে ক্ষমতায় ছেড়ে দিয়ে তার ছেলে যদুনারায়ণকে ইসলাম ধর্ম গ্রহণ করায়। এরপর হচ্ছে সে ক্ষমতা থেকে চলে যায়। এরপর তার ছেলে হচ্ছে পরবর্তীতে গণেশ মারা যাওয়ার পর সে আবার নিজের মুসলমান আইডেন্টিটি দিয়ে এখানে শাসন করছে, জালালউদ্দিন নাম দিয়ে। ঠিক আছে, তো মোটা দাগে কিন্তু এই সভ্যতার সাথে, এই বঙ্গের মানুষদের সাথে হিন্দুরা কিন্তু প্রায় মিশেই ছিল। পরবর্তীতে মোগলরা আসে এবং মোগলদের টাইমে হিন্দুরা প্রশাসনিক ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই ছিল, তাই না? মোগলের সময় কিন্তু, এবং আমরা যে বলতেছি যে ভাই মোগলরা একদম পারফেক্টলি ইসলামিক ভাবে শাসন করছে, সবাই এরকমও না, তাই না? এবং মোটা দাগে মোগলদের ক্ষেত্রে এসেন্সের দিক থেকে যে কালচারালি তারা বলতে যে মুসলিম ছিল, কিন্তু এসেন্সের দিক দিয়ে যে সব শাসক মুসলিম ছিল এটা আমরা কেউ বলবো না, কেউ কেউ ছিল। কিন্তু কি এমন হলো যে এখানকার হিন্দুরা ব্রিটিশ আমলের পর থেকে বা ব্রিটিশ আমল থেকেই মুসলমানদের এগেনস্টে চলে গেল। কারণ এখানে যখন মুসলিমরা আসলো, হিন্দুরাও তো সেকেন্ড ক্লাস সিটিজেন, হিন্দুরাও তো প্রশাসনিক ক্ষেত্রে যে এত বেশি আগানো, তারা যে ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে গেছে এরকম তো না। মুসলমানরাও সেকেন্ড ক্লাস সিটিজেন, আসলে ফোর্থ ক্লাস সিটিজেন ব্রিটিশ আমলে। কিন্তু কি এমন হলো যে তারা মুসলমানদের পিছনে উঠে পড়ে লাগলো। এখানে এই বইয়ে এই আলোচনাটা আনা হয়েছে যে তখন যারা হিন্দু ছিল তারা মূলত তাদের যেই আর্য সুপ্রিমেসি, তারা সুযোগ পেল যে এখন মুসলমানদেরকে নাস্তানুবোধ করে তারা আবার আর্য সুপ্রিমেসি প্রতিষ্ঠা করবে। তারা আবার আর্য সুপ্রিমেসি প্রতিষ্ঠার মাধ্যমে, এবং এটা মূলত ব্রিটিশদের অনুগত হয়ে, তাদের জন্য এখন একটা সুযোগ যে মুসলিমদের সহজ নাস্তানাবুদ করে তারা এখন একটা ডমিনেন্স তৈরি করবে। এই সময়ে করা হলো কি, হিন্দুদের সাথে বা হিন্দু পুরোহিত পণ্ডিত যারা ব্রাহ্মণ সমাজ, তাদের সাথে, তাদের দালালির সাথে ইংরেজদের একটা যোগসূত্র সাধন হলো, এবং একসাথে মিলে যেটা করলো, তারা মুসলিমদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করলো। এবং আমাদের এখানকার জমিদাররা হলো হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়, যাদের মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ছিল এই ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা এই বইয়ে নাই, সেটা হচ্ছে যে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে তারা একটা সিদ্ধান্ত নেয় বা একজন একটা প্রস্তাব করে যে এখানে আপনি যদি ব্যবসা করতে চান, আপনাদের জিনিসপাতি কেউ কিনবে না, আপনি যদি সবকিছু ফ্রি হচ্ছে রাস্তায় ফালায়ও রাখেন, তাহলে কিন্তু কেউ কিনবে না। কেন? কারণ এখানের মানুষজন মাটিতে বসে ভাত খায়। আপনি এখানে যদি টেবিল আনেন, আপনার টেবিল কেন কিনবে? চেয়ার টেবিল কেন কিনবে? এখানে মানুষদের নিজস্ব সংস্কৃতি আসছে, তারা আপনাদের জামা কাপড় কেন কিনবে? তখন তাদের থেকে একজন এই প্রস্তাবনা দেয় যে এখানে ব্রিটিশদের আধিপত্য টিকিয়ে রাখতে হলে আমাদেরকে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন একটা জেনারেশন তৈরি হবে যারা চামড়া হবে বাদামি কিন্তু চিন্তাধারা আমাদের মত। এবং এটার মাধ্যমে স্কুল থেকে শুরু করে মানে ইংরেজদের যে শিক্ষা কারিকুলাম এটা প্রতিষ্ঠা করা হয়। এবং এটা 1830-এর দিকে। মজার ব্যাপার, এই অঞ্চলে যতগুলো স্কুল দেখবেন, প্রত্যেকটা স্কুল, আদি স্কুল যারা, প্রত্যেকটা এই 1830-এর পর 1850, 1830, 60 এই সময় প্রতিষ্ঠা করা। যেমন কলেজিয়েট স্কুল যেটা, এরপর হচ্ছে বরিশাল জেলা স্কুল যেটা, রাজশাহী, যতগুলো জেলা স্কুল আছে প্রত্যেকটাই দেখবে মিশনারিদের মাধ্যমে তৈরি করা। প্রতিষ্ঠা কারা করছে? উইকিপিডিয়াতে যাবে, কোন একটা ব্রিটিশের নাম। এর মাধ্যমে ব্রিটিশদের দালাল শ্রেণী বা কোকোনাট মানুষজন, যে বাইরে বাদামি কিন্তু মনটা হচ্ছে পশ্চিমা, মনটা হচ্ছে সাদা সাদা, এই ধরনের মানুষজন তৈরি করে। এবং ঠিক তার 30 বছরের মধ্যে বেঙ্গল রেনেসাঁ সূচনা করা হয়। ঠিক তার 30 বছরের মধ্যে এই বিভিন্ন বাঙালি মনীষীদের উত্থান হয়, যাদের মাধ্যমে ধরে যে রামমোহন রায়, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে কলকাতার যত এলিট দাদাবাবু আছে, উইদিন 30 ইয়ার্সের মধ্যে এদের আগমন ঘটে। ব্রিটিশরা তাদের শিক্ষা কারিকুলাম তৈরি করলো এবং একদম প্রো ব্রিটিশ হচ্ছে মানুষজনদের এখানে উইদিন 30 বছর একটা জেনারেশন তৈরি হয়ে গেল। এবং এরাই হলো জমিদার শ্রেণী, এরাই হচ্ছে এখানকার বুদ্ধিভিত্তিক মানুষজন, এরাই হচ্ছে এখানকার কবি সাহিত্যিক। এবং মুসলিমদের যে প্রায় 80,000-এর মতো মাদ্রাসা ছিল, একটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ শিক্ষা ব্যবস্থা ছিল, এটা পুরোপুরি ধ্বংস করে এই জমিগুলোকে বলা হয়, মুসলিমদের যে মাদ্রাসা ছিল এগুলোকে বলা হয় লাখারের জমি, যেগুলোর উপর ট্যাক্স দিতে হতো না। রাতারাতি করা হলো কি, এগুলোর উপর ট্যাক্স আরোপ করা হলো এবং মুসলমানদের সহজ কথা এখান থেকে চিনায় নেওয়া হলো ধীরে ধীরে। এখানে অবশ্যই এক রাতের মধ্যে তো না, যেটার মাধ্যমে মুসলিমদের যে একটা ডিসেন্ট্রালাইজ শিক্ষা ব্যবস্থা ছিল, এই ডিসেন্ট্রালাইজ শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল। মুসলিমদের যে ডিসেন্ট্রালাইজ ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার আন্ডারে আপনি চাইলে ডিসাইড করতে হতো বা আপনার ওস্তাদ ডিসাইড করতে হতো যে আপনি আপনার স্টুডেন্টরা কি পড়াবেন, অমুক ওস্তাদের আন্ডারে তমুক পড়তো, তার দাসে আরো মানুষজন বসতো। এই যে একটা ডিসেন্ট্রালাইজ ব্যবস্থা, স্বাধীনভাবে যে আপনি জ্ঞান চর্চা করতে পারতেন এবং এই জ্ঞান চর্চার উপর বেস করে আপনি ইনকাম করতেন না। আপনার পড়ালেখা আর আপনার ক্যারিয়ার দুইটা ডিফারেন্ট ছিল। আপনি সারা জীবন আপনার মতো কাজ করবেন, সারা জীবন পড়ালেখা করবেন। পড়ালেখা কাজের জন্য পড়ালেখা হবে না, যে আপনি হইতেছে একটা ডিগ্রি নেবেন 30 বছর ধরে এবং সেই ডিগ্রির উপর বেস করে আপনি চাকরি করবেন, এবং আপনি যখন চাকরি করবেন আপনি পড়ালেখা করতেছেন না। সেন্ট্রালাইজ কোনো এডুকেশন সিস্টেম ছিল না, এডুকেশন ছিল ডিসেন্ট্রালাইজ। এই ব্রিটিশরা করলো কি, মুসলিমদের যেই ডিসেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম এটাকে ভেঙে
দিয়ে এডুকেশন সিস্টেমটাকে সেন্ট্রালাইজ করা শুরু করলো এবং মুসলিমদেরকে মার্জিনালাইজ করা শুরু করলো। এবং যেহেতু এই অঞ্চলের মুসলিমরা ছিল বিদ্রোহী, সহজ কথা, হিন্দু ব্রাহ্মণরা কি করলো, দালালি সিলেক্ট করলো। তারা 200টা ইংরেজি শব্দ শিখতো এবং সার্টিফিকেট নিয়ে চাকরি পায়। কিন্তু মুসলিমরা তখনও ব্রিটিশদের এই হত্যাকাণ্ড থেকে শুরু করে যত আধিপত্য, তাদের জেনোসাইড থেকে শুরু করে যত কিছু, এগুলো কোনো কিছু গ্রহণ করেনি। তারা বিদ্রোহ করে আমরা তিতুমিরের বিদ্রোহ শুনছি, এরপর হচ্ছে ফরাজি আন্দোলনের কথা শুনছি। যেহেতু তারা এখনো তাদের আধিপত্যবাদ মেনে নেয় নাই এবং তাদের যে গৌরবময় আন্দোলন, তাই মুসলিমদেরকে তাদের মার্জিনালাইজ করতে হবে, তাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে হবে, তাদের যে ডিসেন্ট্রালাইজ ইকোনমিক সিস্টেম এটাকে ভেঙে দিতে হবে এবং প্যাট্রোনাইজ করা হলো কাদের, হিন্দু জমিদার শ্রেণীদের। অর্থাৎ মজার ব্যাপার কি, পৃথিবীর অন্য যত জায়গায় আছে তাদের কলোনিয়ালিজমের কথা বলি, যে মুসলিমরা যে শোষিত হয়েছে, শাসিত হয়েছে, তাদের কলোনিয়ালিজম ছিল একটা লেয়ারে, যে ডাচরা আমাদেরকে শাসন করতেছে, আফ্রিকায় ফ্রান্সরা শাসন করতেছে, অন্য জায়গায় ব্রিটিশরা শাসন করতেছে। কিন্তু আমাদের এখানকার সেকুলারিজম, আমাদের এখানকার উপনিবেশবাদ, এটা ডিফারেন্ট, খুবই ইউনিক। যে আমাদের এখানে এক শ্রেণীর কলোনাইজারের উপর আরেক শ্রেণী, আমাদের উপর এখানে শাসন করতেছে ব্রাহ্মণরা, জমিদাররা, তাদের উপর শাসন করতেছে আবার ব্রিটিশরা। অর্থাৎ এখানকার সেকুলারিজম এই জন্যই হচ্ছে হিন্দুয়ানি সেকুলারিজম। আপনি এখানকার কুল কলেজের একটা ছেলে যদি আপনার নাস্তিক হয়ে যায়, সে ঠিকই পয়লা বৈশাখ যাবে, সে কালচারালি নিজেকে মুসলমান দাবি করবে না। কিন্তু ইউরোপ আমেরিকাতে একজন নাস্তিক, যেমন রিচার্ড ডকিন্স, সে নিজে বলছে যে আমি অবশ্যই নাস্তিক কিন্তু আমি একজন কালচারাল খ্রিস্টান। এটা ইন্টারভিউতে এখনো ভিডিওতে আছে যে রিচার্ড ডকিন্স নিজে বলতেছে আমি অবশ্যই একজন কালচারাল খ্রিস্টান। কিন্তু এখানে যে নাস্তিক হবে সে হচ্ছে আবার কালচারাল হিন্দু। কারণ এখানকার সেকুলারিজম, এখানে নাস্তিক্যবাদ, এটা পুরোপুরি ইউরোপিয়ান নাস্তিক্যবাদ না, পুরোপুরি ইউরোপিয়ান সেকুলারিজম না, পুরোপুরি ইউরোপিয়ান লিবারালিজম। এটার আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে হিন্দুত্ববাদী লেয়ার। এবং 20 শতাব্দীতে এখানে যুক্ত হচ্ছে মার্ক্সবাদের কথা আমরা পরে আনবো। কিন্তু এখানকার যে সেকুলারিজমের আইডিয়া, এটার সাথে মোটা দাগে বামপন্থা, মার্ক্সবাদ এবং হিন্দুত্ববাদ জড়িত। তো আবার আসি ভাষার যে ব্যাপারটাতে, আপনার মজার ব্যাপার, যদি এখনো সার্চ করেন যে বাংলা ভাষার প্রথম ডিকশনারি কে রচনা করে, বাংলা ভাষার প্রথম ডিকশনারি কে রচনা করতে পারে, একটু কেউ গুগল করবেন, নিজের একটু গুগল করেন তো, মানে ইংরেজ। তাইলে আপনি চিন্তা করেন যে একটা ভাষা, সেই ভাষার প্রথম ডিকশনারি রচনা করতেছে বিদেশের মানুষজন, সেই ভাষার প্রথম ব্যাকরণ রচনা করতেছে খ্রিস্টান পাদ্রীরা। এটা বিশ্বাস হয়? মানে কি ভাষা এটা? 1000 বছরের ভাষা কেমনে হইলো যে 1000 বছরে কোনো ব্যাকরণ হইলো না? এখন ব্রিটিশ কলোনাইজাররা এসে, পর্তুগিজ কলোনাইজাররা এসে এখানকার ভাষা তৈরি করতেছে, এখানে ব্যাকরণ লিখতেছে। এটা কেমনে সম্ভব? এখানের আলোচনা এটাই হচ্ছে যে ব্রিটিশরা এখানে মুসলিমদের আসলে সহজ কথা তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, তাদের ইকোনমি ধ্বংস করছে এবং ভাষা ধ্বংসের জন্য উঠে পড়ে লাগে। এবং এখানে গোলসেক সে তার যে ডিকশনারি, সেই ডিকশনারিতে উল্লেখ করছে, আমি যদি একটু রিডিং পড়ি, তারা বাংলা ভাষাকে 2টা ভাগে ভাগ করছে, একটা বাংলা, একটা মুসলমানি বাংলা। অর্থাৎ প্রথমে আদারাইজেশন, যে আমি যেটা সেটা তুমি না, তুমি বাংলা কথা বলো কিন্তু সেটা মেইন বাংলা না, সেটা শুদ্ধ বাংলা না, সেটা হচ্ছে মুসলমানি বাংলা। মেইন বাংলা কোনটা? আর্যদের বাংলা, সংস্কৃত বাংলা। এই তখন থেকে এই কলোনাইজারদের মাধ্যমে মেইন স্ট্রিম কৃত্রিম ভাবে বাংলা ভাষাকে সংস্কৃতায়ন করা শুরু করলো। এবং সে বলতেছে যে মুসলমানি বেঙ্গলি is the name given to the from the Bengali language which is used by Mohammedans of Bengal. তারা কলোনাইজাররা মুসলিমদেরকে মোহাম্মেডানস বলতো, সরাসরি মুসলিমও বলতো না। It takes its name from the large admixture of Arabian and Persian terms to be found therein, and which were introduced to the language by the Musliman conqueror of Bengal in 20th century. এবং এখানে আরো একটু কথা বলছে, কিন্তু শেষ পারে সে ইন্টারেস্টিং বলতেছে যে again in the everyday speech of Mohammedans masses, মুসলমানদের প্রতিদিনের কথাবার্তায় মুসলমানি বেঙ্গলি in the common medium of intercourse, and hundreds of Arabic and Persian words are constantly being used which have no connection with the pure Bengali. এখান থেকে তারা আবিষ্কার করলো বিশুদ্ধ বাংলা। অর্থাৎ ব্রিটিশ পাদ্রীরা, পর্তুগিজ পাদ্রীরা, বিদেশি লোকজন পিওর বাংলা ভাষা আবিষ্কার করত, যেই বাংলা ভাষায় কথা বলতে পারে না মুসলমান বাঙালিরা। এখান থেকে ধীরে ধীরে মুসলমান আইডেন্টিটিটা, যেটা আগে ভৌগোলিক আইডেন্টিটি ছিল, সেটা ধীরে ধীরে একটা ভিন্ন আইডেন্টিটি, যেটার মধ্যে আবার শুদ্ধ অশুদ্ধের ব্যাপার আছে। তুমি শুদ্ধ বাঙালি, আমি শুদ্ধ বাঙালি, তুমি মুসলমান, তুমি শুদ্ধ বাঙালি। এবং ভাষার ক্ষেত্রেও তোমার ভাষা শুদ্ধ ভাষা না, তোমার ভাষা শুদ্ধ বাংলা না, তোমার ভাষা হচ্ছে মুসলমানদের বাংলা। এবং তৎকালীন গোলসেক, যিনি এই অভিধানটা লিখছে, তার পুরো নাম হচ্ছে রেভারেন্ড উইলিয়াম গোলসেক। তো তার সময় আরেকজন হচ্ছে রেভারেন্ড জেমস লং, হচ্ছে মুসলমানি বাংলা কথাটা প্রথম ব্যবহার করে। অর্থাৎ শুদ্ধ বাংলা না, মুসলমানি বাংলা মানেই যেটা শুদ্ধ বাংলা না, যেটা সংস্কৃত না, যেটা
এটা আর্যদের বাংলা না, সংস্কৃত বাংলা না যেটা। এবং তার টাইমটা খুবই ইম্পর্টেন্ট। সে তার জন্ম হচ্ছে মূলত 1814 থেকে, মানে 1814 থেকে 1888, মানে এই সময়টা। আমি একটু আগে বললাম না 1830-এর কথা, যে সময় শিক্ষা ব্যবস্থা তৈরি করা হলো এবং ওই শিক্ষা ব্যবস্থার আন্ডারে তারা বাংলা ভাষা তৈরি করা শুরু করলো, যে ভাষা এই ভূখণ্ডের মানুষদের ভাষা না, এই ভূখণ্ডের মুসলমানদের ভাষা না, যেটা বাংলা ভাষার মেইন রূপ কি, যেটা অ্যাকচুয়ালি অর্গানিকলি এখানে তৈরি হয়েছে, আরবি এবং ফার্সি মিলিত, এটাই হচ্ছে মেইন বাংলা। এবং কৃত্রিম বাংলা অ্যাকচুয়ালি কোনটা, পরবর্তীতে একটা বড় ঘটনা ঘটবে, ওই ঘটনার সময় আমরা দেখব কৃত্রিম শুদ্ধ বাংলা কোনটা। এখানে তারা হচ্ছে যে ডিভিশনটা করলো যে এটা শুদ্ধ বাংলা, এটাও শুদ্ধ বাংলা না। তো এরপরে মুসলমান বাংলার পর 19 শতকের দিকে, অর্থাৎ এই যে 1800-র দিকে, তারা যেটা করলো কি, যে তারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো। এই সময় ফোর্ট উইলিয়াম কলেজের আন্ডারে তারা বাংলা ভাষা নতুন করে প্রণয়ন করা শুরু করলো। এবং এখানে হচ্ছে যদি বলি, সৃজনকান্ত দাসের একটা লেখায় যে মিস্টার হ্যালহেড 1778 খ্রিস্টাব্দে হ্যালহেড এবং পরবর্তীকালে হেনরি গেটসন, ফরস্টার এবং উইলিয়াম ক্যারি। আচ্ছা, ভালো কথা, প্রথম বাংলা অনুবাদ করছে এটা উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি হচ্ছে প্রথম অনুবাদ। বাংলা ভাষাকে সংস্কৃতির জননীর সন্তান ধরিয়া, এটা কার কথা? এটা হচ্ছে সাহিত্যিক সৃজনীকান্ত দাস, ঠিক আছে, তার কথা। সে সাক্ষ্য দিতেছে যে 1778 খ্রিস্টাব্দে হ্যালহেড এবং পরবর্তীকালে হেনরি গেট ফস্টার, উইলিয়াম ক্যারি বাংলা ভাষাকে সংস্কৃত জননীর সন্তান ধরিয়া আরবি পার্সির অনধিকার প্রবেশের বিরুদ্ধে রীতিমতো ওকালতি করিয়াছেন। এবং প্রকৃত পক্ষে এই 3 ইংল্যান্ডীয় পণ্ডিত যত্ন ও চেষ্টায় অল্প দিনের মধ্যে বাংলা ভাষা সংস্কৃত হইয়া উঠিয়াছে। 1778 খ্রিস্টাব্দে এই আরবি পার্সি নিষুদন যজ্ঞের সূত্রপাত, মানে আরবি ফার্সি ভাষা বাইর করে দেওয়া। এবং 1838 খ্রিস্টাব্দে আইনের সাহায্যে কোম্পানি সদর মফস্বল আদালত সমূহে আরবি ভাষীর পরিবর্তে বাংলা এবং ইংরেজি প্রবর্তনের এই যজ্ঞের পূর্ণাহতি বঙ্কিমচন্দ্রের জন্ম এই বৎসরে। এই যজ্ঞের ইতিহাস অত্যন্ত কৌতূহল দীপক। আরবি পার্সিকে অশুদ্ধ পথ ধরিয়া শুদ্ধ প্রচারের জন্য সেকালে কয়েকটি ব্যাকরণ অভিধানও রচিত হয়েছে। সাহেবেরা সুবিধা পাইলে আরবি পার্সির বিরোধিতা করিয়া বাংলা ও সংস্কৃতকে প্রাধান্য দিতেন। ফলে 10-15 বছরের মধ্যেই বাংলা গদ্যের আকৃতি প্রকৃতি সম্পূর্ণ পরিবর্তিত হইয়াছিল। ঠিক আছে, চিন্তা করেন, উইদিন 15 বছরের মধ্যে একটা ভাষাকে পুরোপুরি চেঞ্জ করে ফেললো তারা। এবং যেই ভাষার মধ্যে আপনি আমি নাই, পানির বদলে আপনার জল। ঠিক আছে, তো ফোর্ট উইলিয়াম কলেজে এই আর্যীকরণ বা আর্যদের ভাষা সংস্কৃতর যে করণ উপযুক্ত হন, এটা কারা কারা করছে? এটা পাদ্রি হ্যালহেড, উইলিয়াম ক্যারি, হেনরি গেট ফস্টার। এদের সাথে হাত মেলান ব্রাহ্মণ পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামনাথ বাচস্পতি, জানেন না ভাই নাম, আচ্ছা, রাম বসু ইত্যাদি। ঠিক আছে, এবং এটাকে হচ্ছে তারা বলা শুরু করলো বাংলা ভাষার নবযুগ। ছোটবেলায় বাংলা বই আমরা বাংলা ভাষার নবযুগ শব্দটা পড়ছি অনেক জায়গায়, এখনো সার্চ দিলে দেখবেন বাংলা ভাষার নবযুগ কবে, এটা 19 শতকে বাংলা ভাষার নবযুগ। এখন এখানে একটা সুন্দর চার্ট দেওয়া আছে যে আগে উৎপত্তির দিক দিয়ে শতকরা হিসাব করলে বাংলা ভাষার তুলনামূলক শব্দের পরিমাণ ছিল আমার হচ্ছে সংস্কৃত শব্দ 25টার মতো, আধা সংস্কৃত হচ্ছে 5, সংস্কৃত থেকে ভেঙে সোজা করে নেওয়া 8, এবং হচ্ছে বিদেশি শব্দ হচ্ছে 8টা। মানে এরপরে যেটা ফোর্ট উইলিয়ামের কল্যাণে বাংলা ভাষা সংস্কৃত শব্দ বেড়ে দাঁড়ায় শতকরা 80 ভাগের অধিক। আগে যেটা আমার অন্যান্য ভাষা সংস্কৃত ছিল ধরেন 100টার মধ্যে 25টার মতো, অনার্য ছিল 1টা, এবং অন্যান্য শব্দগুলো ছিল খুবই সামান্য। কিন্তু এটার মধ্যে 80% সংস্কৃত ভাষা শব্দ চলে আসে। চিন্তা করা যায়, মানে একটা ভাষাকে পুরাপুরি ভাবেই বাদ দিয়ে দেবে। এবং প্রায় 70টার মতো আরবি ফার্সি, 70টার মতো ভার্ব, শব্দ না ভার্ব, এখান থেকে বের করে দেওয়া হয়। একটা ভাষা যদি 70-80টার মতো ভার্বই আপনি বের করে দেন, বসছি, খাইছি, এগুলো যদি আপনি বের করে নতুন জিনিস ঢুকান, আমাদের সারা লাইফে কয়টা ভার্ব ইউজ করছে? 100টার বেশি ভার্ব তো আমরা ইউজই করি না মনে। 70টার বেশি ভার্বই যদি আপনি বের করে দেন, তাহলে ভাষার মধ্যে থাকে কি? কৃত্রিম ভাবে একটা বাংলা ভাষা তৈরি করে। এটা একটা লিস্টিং আছে, কিন্তু মেইনলি পার্থক্য দেখলেই বুঝা যায় কোনটা। এটা এই বইয়ে নাই, তাই আমি জানি না, আমি যেহেতু এক্সপার্ট না, আমি এটা 1801 সালে ব্যাকরণের প্রথম সংস্করণে তিনি দাবি করেন এই যে ট্রানজিশনটা হয়েছে উইদিন 15 বছরের মধ্যে যে একটা ভাষা সম্পূর্ণ কৃত্রিমভাবে চেঞ্জ করে দিল, এটা একটা তাদের নিজেদের লেখাতে এই মানে বয়ানের চেঞ্জের মধ্যে এটা পাওয়া যায়। যেমন 1801 সালে ব্যাকরণের প্রথম সংস্করণে, এবং এই ব্যাকরণটা খুব সম্ভবত হ্যালহেডের ব্যাকরণ। তো 1801 সালে তারা বলতেছে যে মাল্টিটিউড অফ ওয়ার্ডস অরিজিনালি পার্সিয়ান অ্যান্ড অ্যারাবিক অ্যান্ড কনস্ট্যান্টলি এমপ্লয়েড ইন কমন কনভারসেশন which perhaps ought to be considered
কনসিডার্ড এনরিচিং রাদার দ্যাট করাপ্টিং দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। মানে তারা এখানে স্বীকার করতেছে যে পার্সিয়ান এবং অ্যারাবিক ভাষা এখানে মেজরিটি, সব দিক দিয়ে এগুলো হচ্ছে মেজরিটি। কিন্তু 1818 দিক এই কথাটা উইলিয়াম ক্যারির কথা, সে বলতেছে কি যে দি বেঙ্গলি মে বি কনসিডার্ড as more nearly allied to the Sanskrit than any other language of India. 4/5 মানে 80%, 4/5 of the world in the language are purely Sanskrit. অর্থাৎ আগে যেটা আরবি ভাষী ছিল এখানকার মেজরিটি, উইদিন 15 বছরের মধ্যে এটা সংস্কৃত হয়ে গেল। অর্থাৎ সহজ কথা, এখানে আইডেন্টিটির দিক থেকে মুসলমানদের সরাই দিতে হবে। এবং ডেফিনেটলি আপনি যাদের সাথে যুদ্ধ করতেছেন, তখন তো আপনি মুসলমানদের সাথে সশস্ত্র যুদ্ধে লিপ্ত, আপনি তাদের এগেনস্টে ব্রাহ্মণদেরকে ক্ষমতা দিচ্ছেন, জমিদারি দিচ্ছেন, এটা তো আপনার না, তারা ব্রাহ্মণদের সাথে মিলে এই ভাষার কাজটা করছে, কমন ইন্টারেস্ট। আপনার সহজ কথা, আপনার এই উদাহরণ দিয়ে বলতে গেলে যে আপনি যদি এই অঞ্চলে আপনার ক্ষমতা পাকাপোক্ত করতে চান, এই অঞ্চলে যারা বিদ্রোহ করতেছে তাদের এগেনস্টে আপনার একটা লোকজন লাগবে। বাংলাদেশের কনস্টিটিউশন বলতে আপনার রাজা গাল্লা। তো এই গাদ্দার, এই ভূমির সাথে গাদ্দারি করা মানুষজন ছিল হিন্দু ব্রাহ্মণ, হিন্দু এলিট সম্প্রদায়েরা। সহজ কথা, তারা ব্রিটিশদের দালালি করছে। এবং কেন করছে? কারণ দ্যাট ওয়াজ দ্য অনলি টাইম ইন দেয়ার হিস্ট্রি যে তারা তাদের হিন্দু সুপ্রিমেসি, আর্য সুপ্রিমেসি এগুলাকে আবার হচ্ছে তাদের পুরো আগের জায়গায় নিয়ে যাবে। ওদের থিওলজিক্যালি খুব ওয়েল ডিফাইন্ড হওয়ার দরকার নেই যদি আপনার জাতের মধ্যে হইতেছে আপনার রেসিজম থাকে, কাস্ট প্রথা থাকে। মুসলমানদের একটা সিভিলাইজেশন ছিল, তাদের একটা ইতিহাস ছিল। কিন্তু হিন্দুরা তো, এখানে একটা আলোচনার বিষয় কি যেটা অ্যাড করবো, একটু ভালো করে শব্দগুলো আমাদের ঠিক করে বলতে হবে। যখন বলতেছে হিন্দুরা এটা করতেছে, হিন্দু বলতে কোন হিন্দুরা? ব্রাহ্মণরা, আর্য। কারণ এই যে হিন্দুত্ব, তাদের যে তাদের প্রজেক্টটাই ছিল যে হিন্দু বলে আমরা এখন যেটা বলতেছি, এই যে একটা আইডেন্টিটি, এটাকে সেন্ট্রালাইজ করা। এই যে মুসলমানদেরকে কাট আউট করে ব্রিটিশদের সরাসরি তত্ত্বাবধানে এবং তাদের পৃষ্ঠপোষকতায় একটা হিন্দু সম্প্রদায়ের ভাষা গড়ে উঠলো, হিন্দু সম্প্রদায়ের সুপ্রিমেসি গড়ে উঠলো, তাদের ক্ষমতায় আরেকটা স্টেক আসলো এবং এটার মাধ্যমে তারা কাইন্ড অফ একটা সুপিরিয়রিটি অর্জন করলো এবং তারা নিজেদের মতো করে সমাজ সংস্কার করবে। এটাকেই হচ্ছে তারা নাম দিল হচ্ছে রেনেসাঁ। এই যে তাদের হিন্দুয়ানি ভাষার যে পুনর্জন্ম, এটাকে তারা রেনেসাঁ বললো। এবং তাদের যে এককালে সেনরা হচ্ছে শাসন করত, এরপর মুসলমানরা হচ্ছে এসে সেই শাসনটা কেড়ে নিছে, এখন আবার তারা মুসলমানদের উপর শাসন করতেছে। সহজ কথা, তাদের পুনর্জন্ম, তাদের এই যে পুনর্জন্ম হইলো সহজ, এটা হচ্ছে রেনেসাঁ। এই যে রেনেসাঁর আইডিয়াটা, এটা কিন্তু ব্রিটিশদের থেকে, কারণ মেইনলি যে রেনেসাঁস হয়েছে ওটা কিন্তু ওয়েস্টার্নদের আইডিয়া, ওইখান থেকে ধার করে এই যে একই সাথে তারা হিন্দুয়ানি, আবার একই সাথে তারা ওয়েস্টার্নদের থেকে এলিমেন্ট নিতেছে, তার ওয়েস্টার্নদের পৃষ্ঠপোষক, একই সাথে ওরা কলোনাইজারদের বই পড়বে, আবার হচ্ছে ওদের হিন্দু। তো এই যে বেঙ্গল রেনেসাঁসের মাধ্যমে, এখানকার হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে যে রেনেসাঁ তৈরি হলো, যেটার মূল সেন্ট্রাল হচ্ছে হিন্দু সম্প্রদায়, এবং সেটার উপর বেস করে একটা আইডেন্টিটি তৈরি করা হলো বাঙালি আইডেন্টিটি, যেটা এখন আর কোনোভাবেই মুসলমানরা এটার মধ্যে ইনক্লুডেড না। এক্সক্লুসিভলি হিন্দু এলিট সম্প্রদায়ের যে আইডেন্টিটি, বাঙালি আইডেন্টিটি, বাঙালি ভাষা, এবং সেটা ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায়, এর মাধ্যমে সম্পূর্ণভাবে বাংলা ভাষার সাম্প্রদায়িকতা ঘটলো, বাঙালি আইডেন্টিটি। এবং এই সময়টাকেই তারা বলতেছে হচ্ছে বেঙ্গল রেনেসাঁ, যে সময়টা মূলত রবীন্দ্রনাথের, যে সময়টা হচ্ছে আপনার বিভূতিভূষণ থেকে শুরু করে আরো যত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের রামমোহন রায়, তাদের লোকজন ব্রিটিশদের আন্ডারে। তো আজকে এই পর্যন্তই। এই বই মাত্র অর্ধেক শেষ হয়েছে, বইয়ের মধ্যে আরো আলোচনা আছে। বইটা মূলত ভাষা এবং আইডেন্টিটির দিক থেকে ফোকাস করে।